দিচ্ছি যে প্রতিটা কম্পোনেন্টের নাম প্রথম কি, সেগুলো জানা আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ প্রথমে আমি বললাম এটা ফুল মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে আমার কি আছে, একটা ফিল্টার বোর্ড আছে ভিতরে, আর একটা মাদারবোর্ড আছে, মেন বোর্ড আছে। যেটা ফিল্টার বোর্ডের কাজ কি, যে ভোল্টেজ যে আসছে, যেটা অনেক সময় কি হয় সাইডে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হয়, ফ্ল্যাকচুয়েশনের কারণে কি হয় আমার মাদারবোর্ডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার ফলে আমার ফিল্টার বোর্ডটা ওই মোটামুটি যে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েশন হয় তার জন্য যদি পুড়ে, তবে আগে মাদারবোর্ড পুড়বে, এই ফিল্টার বোর্ড পুড়বে, ওটা পড়ার পরে তারপরে আমার মাদারবোর্ডে যাবে। বেসিক্যালি আমার মাদারবোর্ডটাকে সেভ করছে ফিল্টার বোর্ড। ঠিক আছে, সেটা অন অফ সুইচ। এরপরে আমার আসছে রেগুলেটর বা পোটেনসিওমিটার বলে একে। পোটেনসিওমিটারের মধ্যে এখানে দেখো 3-4টে ভাগ আছে, অফ, প্রাইম, স্লো, ফার্স্ট ফিনিশ, এই ফার্স্ট ফ্লাশ আর স্প্রে। তো আমি এগুলো আলাদা আলাদা ভাগ বলেছি, যেমন প্রাইম, স্লো, ভিডিও ভিডিও বেসিক্যালি এটা মার্ক 4 মেশিন। ঠিক আছে, তো এর আমার প্রতিটা কম্পোনেন্টের নাম আজকে জানবো, যে কোনটার নাম কি। যেমন এই টোটাল যেটা আছে, এটা হলো আমাদের মাদার বোর্ড। ঠিক আছে, মাদার বোর্ডের উপরে যেটা আছে এটা অন অফ সুইচ। ঠিক আছে, এরপরে আমার এটা আছে রেগুলেটর বা পোটেনসিওমিটার বলে। এখানে আমার 3-4টে অপশন আছে, অফ, প্রাইম, স্লো, ফার্স্ট ফ্লাশ আর স্প্রে। স্প্রে মাইনাস থেকে প্লাস পর্যন্ত দেওয়া আছে, আমরা এখান থেকে স্প্রে শুরু করি, আমরা এটা রেগুলেট করে প্রেসার বাড়াতে পারি। তো প্রাইম স্লো কখন চালাবো, আমি যখন মেশিন প্রথমে চালাবো, চালানোর পরে প্রাইম স্লোতে নিয়ে গিয়ে এটাকে আমার হোর্স পর্যন্ত, পেনটা যাতে হোর্স পর্যন্ত যায় তখন পর্যন্ত আমি প্রাইম স্লো। তারপরে আমি যখন স্প্রে করবো তখন ডিরেক্টলি আমার রেগুলেটরটা স্প্রে মোডে নিয়ে যাবো, নিয়ে যে আমার রিকোয়ার্ড যে প্রেসার থাকবে সেই হিসাবে আমার প্রেসার রেগুলেট করে আমি বাড়াবো। ঠিক আছে, এটা হলো। এরপরে এই অপশনটা আসছে যেটার নাম ম্যানিফোল্ড। ম্যানিফোল্ডের ভিতরে আমার বেসিক্যালি খুললে ফিল্টার আছে, টোটালটাকে বলে ম্যানিফোল্ড। যদি আমি এটা খুলে নিই, এটা হয়ে গেল বেস, এটা ফিল্টার। এটা যেমন ব্ল্যাক ফিল্টার আছে, 60 মেসের ফিল্টার। 60 মেস কেন বলে আমি বলে দিচ্ছি আগে, তাও বলে দিচ্ছি যে 1 স্কোয়ার ইঞ্চের মধ্যে হোল, যে হোল সাইজ আছে হোলটা 60টা হোল থাকবে। ওই 30 মেস হয়, তো 1 স্কোয়ার ইঞ্চ হোল জায়গার মধ্যে 30টা হোল থাকবে। ঠিক আছে, আর এটাকে বলে ক্যাপ। এটাকে এইভাবে লাগিয়ে এটাকে লাগিয়ে দেবে। আর সবসময় মেশিন যখন আমি এটা লাগাবো, সবসময় মোটামুটি যে থ্রেড গুলো আছে থ্রেড গুলো ক্লিন থাকা দরকার। যদি থ্রেড ক্লিন না থাকে আর পেন্ট যদি থাকে, তখন এটা আমি যখন লাগাবো না, থ্রেডটা নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে গেলে এখান থেকে পেন্ট লিকেজ করা শুরু করবে। আর থ্রেড যদি নষ্ট হয়ে যায়, এটা আমরা রিপেয়ার করতে পারবো না, তখন ফুল ম্যানিফোল্ডটা চেঞ্জ করতে হবে। তো এগুলো আমরা খেয়াল রাখবো। সেকেন্ড আছে এটা প্রেসার গেজ। আমার যে ব্যাক প্রেসার হয় হোসের মধ্যে, সেই প্রেসারটা এখানে দেখায়। ঠিক আছে, এটা বললাম ডিরেকশন ভালভ। যেমন দুটো ডিরেকশন, প্রাইম ভালভ আর ডিরেকশন ভালভ, দুটো আমরা ডিরেকশন আছে। একটা আছে স্প্রে মুড, যেখানে স্প্রে করবে সেই ডিরেকশন, আর একটা আছে ড্রেনেজ লাইন। আমরা যখন প্রাইম করবো, মেশিন যখন চালানো শুরু করবো, তখন প্রথমে আমার প্রাইম করতে হবে। প্রাইম করার কারণ কি, যখন আমি মেশিন চালাচ্ছি তখন কি হয়, অনেক সময় ক্যাভিটেশন ক্রিয়েট হয়। প্রাইম করলে কি হয়, প্রাইমের মধ্যে বেরিয়ে গেল, তারপরে কিছুক্ষণ চালানোর পরে আমি স্প্রে মোডে দিয়ে কোষটাকে ফিল করবো, তারপরে ক্যাভিটেশন আর থাকবে না। ঠিক আছে, ক্যাভিটেশন হওয়া মানে আমাদের পাম্পের বহুত রকম ক্ষতি হয়। যেমন বলছি, এর মধ্যে সিল আছে, আমি যেটা খুলে দেখাবো পরে, যে সিলগুলোর আয়ু কম হয়ে যায়। এগুলো বহুত কিছু কারণ আছে, সেগুলো আমি পরে জানাচ্ছি। সেকেন্ড, আমরা টোটাল এই যে পোর্শনটা আছে মেশিনের, এটাকে বলে ডিসপ্লেসমেন্ট পাম্প। ডিসপ্লেসমেন্ট পাম্পটাকে আবার দুভাগে ভাগ করে যায়। এই যে পোর্শনটা আছে সেটাকে লোয়ার বলি, ইনটেক লোয়ার। বেসিক্যালি নাম কি, ইনটেক লোয়ার। এবার ইনটেক লোয়ারের মধ্যে কি কি পার্ট আছে আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, আগে ওভারঅল দিয়ে দিই, তারপরে এটার অপশনটা আমি পরে দেখাবো। এটা ডিসপ্লেসমেন্ট পাম্প। ডিসপ্লেসমেন্ট পাম্পের সঙ্গে অ্যাকচুয়ালি গিয়ার ট্রেন লাগানো আছে, ওই পুরোনো মেশিনে দেখা যাচ্ছে যে, হ্যাঁ, তার সঙ্গে মোটর আছে, মোটরের সাথে গিয়ার ট্রেন করে আমার ডিসপ্লেসমেন্ট পাম্প লাগানো আছে। মোটরের পিছনে একটা ফ্যান লাগানো আছে, আর উপরে মোটরটাকে কুলিং করার জন্য ফ্যান, প্লাস এখানে থার্মাল কুলিং এর একটা ব্যবস্থা আছে, সেটা আমি খুলে দেখাচ্ছি। ঠিক আছে, আর
ডিসপ্লেসমেন্ট যে পাম্প আছে তার সঙ্গে আমার একটা হোস কানেক্ট করা আছে ম্যানিফোল্ডের সঙ্গে। দেখো এটা, এই হোসটাকে বলে হোস কাপলেট। কারণ আমার যখন পেনটা শাক করছে, শাক করার পরে এখান থেকে হয়ে এই হোসের মাধ্যমে এসে ম্যানিফোল্ডে আসছে। ম্যানিফোল্ড থেকে আমি ডিরেকশন ভালভ যেদিকে দেবো, যদি ড্রেনেজ লাইনে দিই ড্রেনেজ লাইনে যাবে, যদি আমি স্প্রে মুডে দিই তখন ও এর সাহায্যে হোসে যাবে, হোস থেকে গানে, গান থেকে স্প্রে হবে। ঠিক আছে, বেসিক্যালি এটাই আছে। আর আমি এটা ডিসপ্লেসমেন্ট খুব খুলে দেখাবো যে টু ওয়াল পিস্টন পাম্প কেন বলে এটাকে। ঠিক আছে, এই ছিল এটা হলো। এখন আমি পাম্প খুলে দেখাই, ঠিক আছে, কি অসুবিধা। এটাকে খোলার জন্য আমার স্প্যানার বা অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে খুলতে পারি। ঠিক আছে, আমরা খোলাই রেখেছি অলরেডি আগে থেকে। এই, দেখ আমি হোস কাপলেট খোলার পরে প্রথম আমার কি খুলতে হবে, হোস কাপলেট। হোস কাপলেট খোলার পরে আমার এই যে দুটো নাট আছে, ঠিক আছে, এই দুটোকে খুলতে হবে। খুলবো, দেখো আমি যখন খুলছি এটা, কিন্তু এটা আমার হোম পজিশনে নেই। ঠিক আছে, তখন আমাকে হোম পজিশনে নেওয়ার জন্য এক মেশিন চালাতে হবে, না হলে স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে পিছনে যে ফ্যান আছে না, ফ্যানটাকে ঘোরাতে হবে হালকা হালকা করে। খুললে এটা আমার হোম পজিশনে আসবে। এলে তারপরে আমি এটা ডিসপ্লেসমেন্টটা খুলতে পারবো, নাহলে কিন্তু খুলতে পারবো না। ফ্যানটাকে হালকা করে ঘোরাও, এটা নিচে আসবে রডটা। ঠিক আছে, না খুলছে। হুম, ধরো 1 মিনিট, এটা আমি খুলে দিই। মোটরটাকে আমি খুলে দিচ্ছি এখন, মোটরের কভার। ওই সাইডটা খোলো। খুলেছে। তারপর সিম্পল এটাকে আমি না এরকম ধরে টানলে খুলে যাচ্ছে মোটর কভার। এবার আমি এটাকে, এই ফ্যান আছে, ফ্যানটাকে জাস্ট ঘোরাবো, ঘোরালে আমার রড নিচে আসবে। এইটা আমার হোম পজিশন। যদি আমার হোম পজিশনে না থাকে, উপরে থাকে, তো আমি ডিসপ্লেসমেন্ট খুলতে পারবো না, কারণ আমার ডিসপ্লেসমেন্ট পাম্প এই যে গিয়ার ট্রেন আছে যেটা বললাম, তার সঙ্গে আমার পিন দিয়ে কানেক্ট করা আছে। তো এটা আমাকে কি করবো এবার, আর স্ক্রু ড্রাইভারের সহযোগিতা নিয়ে জাস্ট পিনটাকে একটু আউট করব, উপরে তুলবো, তুলে পিনটাকে পুশ করব। ঠিক আছে, করলে খুলে যাবে। তারপরে আমার সেকেন্ড কাজ হবে, এই যে লক নাট দেওয়ার আছে আমার, এই যে লক নাট আছে না, এটাকে আমাকে হালকা করে লুজ করতে হবে। হ্যামার, 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 লোয়ার হ্যামারটা নিয়ে টাইট হচ্ছে। ঠিক আছে, এটা করার পরে মেশিনটাকে এই পজিশনে নিয়ে আসো তো। এরপরে কাজ হবে আমার এটাকে ঘুরিয়ে তুলে নেওয়া। কোনো মেশিনে যদি আমার এই লক নাটটা না থাকে, তবে আমরা মেশিন চালাতে মানা করে দেবো। কারণ এই লক নাটটা এই ডিসপ্লেসমেন্ট পাম্প যে আছে এটাকে পুরো লক করে রাখে।
যদি না করে অত্যাধিক প্রেসারে কি হয়, প্রথমে কিছু হবে না, প্রেসার আপ ডাউন হবে, এটা ভাইব্রেশন হয় বহুত। ভাইব্রেশন হওয়ার ফলে এই যে রড আছে না, রডের পজিশন অ্যালাইন ঠিকঠাক থাকবে না, তার ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আমি খুললাম, মেশিনটাকে একটু সরিয়ে দাও ওই সাইডে হালকা, এটা ওর পিন, বাস বাস পড়ে না যায়। এটা হলো ডিসপ্লেসমেন্ট পাম্প বলছে। প্রথমে লোয়ার দেখাবো, লোয়ারের আমি এটাকে বলে স্টেনার। স্টেনার বলেছিলাম, এর কাজ কি, পেন্টে যদি কোনো ইম্পিউরিটি থাকে বা কোনো কাচড়া থাকে সেটাকে পাম্পে আমার যেতে দেবে না, তার জন্য এটা ইউজ করা হয়। এই টোটাল মিলিয়ে আমার ইনটেক লোয়ার, ঠিক আছে, এটার নাম স্টেনার। এরপরে আমার এই লোয়ারের মধ্যে আরো কি কি ভাগ আছে সেটা দেখাবো। দেখো এর মধ্যে আমার আছে প্রথমে এই যে পোর্শনটা আছে, এটাকে বলা হয় কার্বাইড সিড। কি বলে এটাকে? কার্বাইড সিড। কার্বাইড সিডটা অ্যাকচুয়ালি এই যে লোয়ারটা আছে, লোয়ারের মধ্যে একটা ওরিং আছে সাদা মতন, দেখতে পাচ্ছ তো? দেখো সাদা ওরিং আছে, এই সাদা ওরিংটা যদি না থাকে তাও প্রবলেম হবে। কি প্রবলেম হবে? আমার যে কার্বাইড সিডটা আছে না, এই কার্বাইড সিডটা আছে এখানে যে বসে, এটা বসার পরে কি হয়, এই বলটা, এই যে বল আছে, এই বলটা ওর যে মাপ আছে সেম মাপে বসে। এবার আমি যদি এটাকে ওয়াটার, আমরা সার্ভিসে যখন যাই তখন ওয়াটার টেস্ট করি এটাকে, যদি কোনো প্রেসার ফল্ট হচ্ছে প্রথমে আমরা কি করি, লোয়ারটা খুলি, খুলে এটার ওয়াটার টেস্ট করি। ওয়াটার টেস্টটা কি, সেটা হলো যে কার্বাইড সিড আছে, এর মধ্যে বল আছে, আমি যদি এর মধ্যে জল দিয়ে দিই, দিয়ে কোনো প্লেন সারফেসের উপর রাখি খবরের কাগজ দিয়ে, তো দেখবে এক ফোঁটাও জল খবরের কাগজে পড়বে না। আর যদি মনে হয় যে খবরের কাগজটা ভিজে যাচ্ছে, তার মানে এর মধ্যে যে জল পাস হচ্ছে, আর জল পাস হওয়া মানে প্রেসার ঠিকঠাক বিল্ড করবে না। অনেক সময় কি হয়, বলটা তো কন্টিনিউ আপ ডাউন হচ্ছে এর উপরে, কার্বাইড সিটের উপরে, এই কার্বাইড সিটের এই সাইড গুলো ক্ষয়ে যায়, ক্ষয়ে যাওয়ার পরে এটা হয়। ওই জন্য কিছু টাইম পরে আমার কার্বাইড সিটটাকেও চেঞ্জ করতে হবে। কিন্তু এটা কার্বাইড ম্যাটেরিয়ালের তৈরি, অতএব এত সহজে খারাপ হয় না, খুব হার্ড ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে, বাট তবু হয়ে গেলে তখন আমার চেঞ্জ করতে হবে। এইভাবে বসে থাকে, ঠিক আছে, যখন এটা সাকশন হয় এভাবে ওঠে হালকা আর নামে। যখন আমার আপ স্ট্রোক হয়, বলটা ওঠে, তখন বলটা উঠে ম্যাটেরিয়ালটা পাস হয়। ডাউন স্ট্রোক হলে বলটা আমার বসে যায় এর মধ্যে, বসে যায় ওর মধ্যে, সিলিন্ডারটা ফিল করে, করার পর তারপরে এর মধ্যে যে রডটা আছে, মানে ডিসপ্লেসমেন্ট পাম্পের মধ্যে, এর মধ্যে একটা রড আছে বলেছিলাম, এই বল আছে, সেই বলটা তখন ও আপ পজিশনে যায়, আপ পজিশনে গেলে তো ম্যাটেরিয়ালটা এখান বেরিয়ে যায় এখান থেকে। তো আমার বেসিক্যালি কার্বাইড সিট, তারপরে বল, তারপরে এই বল গার্ড। বল গার্ডটা আমরা কেন ইউজ করি? হ্যাঁ, যখন সাকশন হচ্ছে তখন বলটা কি হয়, মাঝে মাঝে অনেক সময় উপরেও চলে যেতে পারে, যার জন্য বল গার্ডটা দিলে বল গার্ড বলে দিচ্ছে যে তোমার মানে ডিসপ্লেসমেন্ট কতটা আছে, তুমি ওর মধ্যে ডিসপ্লেসমেন্ট করতে পারবে, আপ ডাউন করতে পারবে, ঠিক আছে, এর বাইরে আর যেতে পারবে না। এটা হয়ে গেল ইনটেক লোয়ার। এবার আমরা খুলবো ডিসপ্লেসমেন্ট পাম্পের মধ্যে কি কি পোর্শন আছে সেগুলো আস্তে আস্তে করে খুলবো। কারণ প্রথম আমার এটা আছে যে এটা ইজিলি খুলে গেল, কারণ আমাদের ডেমো মেশিন আছে তাই, তো সাইটে এত সহজে খুলে না। এইটাকে বলা হয় স্লিভ, ঠিক আছে, স্লিভের কাজ কি আছে আমি জানাচ্ছি, এটা খুলে নিই তারপর। এটাকে খোলার সময় সাইডে হালকা করে এটাকে ধরে জাস্ট পুশ করবে, ঠিক আছে, নিকো মারো, খুলে গেল। আমি যে বলেছিলাম না আমাদের পাম্প রিপেয়ারিং কিট যে লাগে, পাম্প রিপেয়ারিং কিট বেসিক্যালি কি কি আছে, এই যে সিল আছে এর মধ্যে, এই সিল, এটা খুলে নিই তারপরে দেখাচ্ছি, জানাচ্ছি, সব বলছি। এটা ধরো একজন, এটা জাস্ট হ্যান্ড টাইট থাকে, হালকা করে এ করলে হয়ে যায়। এর মধ্যে ওই সিল আছে, ঠিক আছে, এই সিল, এখানে রাবারের কিছু সিল আছে, এখানে যেরকম সিল আছে সেম সিল এখানেও আছে।
তো এই টোটাল মিলিয়ে একে পাম্প রিপেয়ারিং কিট বলা হয়, ঠিক আছে। এখানে সিনগুলো লাগানো আছে, কিভাবে লাগায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে স্লিভের কাজটা বলে দিই। স্লিভটা অ্যাকচুয়ালি কি কাজ করে। স্লিভের মধ্যে এই দুটো ওরিং মাস্ট থাকা দরকার। এই দুটোর পজিশন আলাদা, একটার মুখে দিয়ে কাটা আর এদিকে গ্রুভিং করে লাগানো আছে, ঠিক। তার সাথে হালকা করে পুশ করলে চলে যাবে এইভাবে। এবার কি হচ্ছে, যখন আমি এটা লাগাচ্ছি এর ভিতরে এই যে সিলটা আছে, জাস্ট আমার সিলিন্ডারের এই স্লিভ, যেটা স্লিভ বললাম, স্লিভের মধ্যে এটা আপ ডাউন করে, ঠিক আছে। আপ ডাউন করে ম্যাটেরিয়ালটা কি হচ্ছে তখন, এই যে হোল আছে, এই হোলের মাধ্যমে আসে, এর মধ্যে যে বল আছে একটা দেখতে পাচ্ছ, নাড়ানে বোঝাচ্ছে, এখান থেকে হয়ে এই বলটা, যে ওই বলটা যেরকম বললাম না, যখন এটা এই বলটা আপ হবে তখন এই বলটা ডাউন হবে, আর এটা যখন ডাউন হবে এটা আপ হবে। হ্যাঁ, ভিডিওতে আমি যেমন পিপিটি যখন শো করলাম দেখালাম, তখন এর মাধ্যমে হয়ে পেনটা, এই দুটো যে হোল আছে ভিডিওতে দেখালাম না, হ্যাঁ, এখান থেকে পেনটা পাস হয়ে সিলিন্ডারের মধ্যে যে আমাদের এই আউটপুট আছে এখান থেকে পাস হবে, এখান থেকে পাস হয়ে পোস্ট কাপলেট, এই পোস্ট কাপলেট হয়ে আমার ম্যানিফোল্ডে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের সাইটের ক্ষেত্রে বেসিক্যালি যেটা সবসময় চেঞ্জ করতে হয় বা যেটা মেন আমাদের কাজ হয়ে থাকে, সিল। কারণ এগুলো কনজিউমেবল পার্ট আছে, কিছু টাইম পর পর আমার সিল চেঞ্জ করতে হয় মাস্ট। এই সিলগুলো এক সময় যে এগুলো খারাপ হয়ে যায়, কন্টিনিউ এর মধ্যে ফ্রিকশন হচ্ছে না, হচ্ছে তো ফ্রিকশন হয়ে এগুলোই খারাপ হয়, তো এগুলো আমার চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এটা আর এগুলো তো দেখিয়ে দিই কেমন হবে, এগুলো লাগানো থাকে একবার। হুম। এই যে পোর্শনটা আছে, ঠিক আছে, সব গ্রুভিং কাটা আছে, তো আমার এর মধ্যে খাপে গিয়ে বসবে এর। এর দেখো ভি টাইপের আছে, হ্যাঁ না। তো আমার তখন এই যে সিলগুলো আছে, একে আমার ভিতে, ওর ভি এর সঙ্গে ভি এর ম্যাচ করাতে হবে। তো আমাদের বেসিক্যালি দুটো কালারের হয়, একটা ব্ল্যাক, এটা সাদা হয়ে গেছে বাট এটা ব্লু কালারের হয়ে থাকে, ঠিক আছে। তো আমার একটার পর একটা দিতে হবে, একটা ব্লু, ব্লু বলতে যেটা সাদা এখন দেখাচ্ছে সাদা, এটা অ্যাকচুয়ালি টেফনল। এর ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, টেফনল দিয়ে তৈরি। এটা একটা দিতে হবে। তারপর একটা ব্ল্যাক রাবারের, এটা হলো রাবারের সিল। কিন্তু যখন সাইডে আমরা নতুন লাগাবো তখন এই সিলগুলোকে প্রথমে খুলে আধা ঘন্টা, আমি টিএসএল অয়েল যে বলছিলাম, শর্ট সিল লিকুইড, ওর মধ্যে আধা ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। ও নাহলে প্রথম যে আসে আমাদের পুরো হার্ডি হয়ে থাকে, এটাকে নরম করতে হয়, টিএসএল অয়েল ডুবিয়ে রাখলে নরম করে আমাকে লাগাতে হবে। যে কোনো মেশিনে সারাতে গেলে প্রথমে আমার, আগে আমাকে এটাকে টিএসএল অয়েল ডুবিয়ে আধা ঘন্টার মতন রেখে দিয়ে নরম করো, তারপরে আমার মেশিনের মধ্যে ফিক্সড করবো, ঠিক আছে। একটা ব্লু, একটা ব্ল্যাক, এইভাবে লাগাতে হবে। তারপরে একটা আবার ব্লু, ব্ল্যাক, এইভাবে লাগিয়ে এটা লাগিয়ে দিলাম। এরপরে ভি আকারে একটা ক্যাপ পাবো, থাকবে, এই ক্যাপটা এর মধ্যে লাগাবো, ওকে। এই লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমাদের লক নাট আছে, এই লক নাটটা লাগাবো। লক নাটের মধ্যে একটা ওরিং থাকে, এই ওরিংটাও মাসানো থাকে, ঠিক আছে। আর এগুলো লাগাবো যখন আমরা দেখে নেবো যে থ্রেড গুলো ঠিক আছে। অনেক সময় সাইডে কি হয়, পেন্ট এতটা পরিমাণে এগুলো জমে থাকে, যার ফলে আমি, তার ফলে জোর করে অনেকে কি হয় জোর করে লাগিয়ে দেয়, জোর করে লাগিয়ে যদি দেয় আমার থ্রেড গুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে সাইটের ক্ষেত্রে, সবসময় এই থ্রেড গুলো যাতে ক্লিন করে আমি লাগাতে যেন হয়, ঠিক আছে। জাস্ট হাত দিয়ে এগুলো লাগাবো। WD-40 মারতে পারো, নাহলে পেন্ট রিমুভাল একটা আছে সেটা দিয়ে করে দেবো। তো বেসিক্যালি হয় না, এমনি আমরা জাস্ট থিনার বেস পেন্ট, বেসিক্যালি কাস্টমার থিনার বেস পেন্ট ইউজ করে, তো আমরা কি করি থিনারের মধ্যে ডুবিয়ে দিই। থিনারের মধ্যে ডুবিয়ে দেওয়ার আগে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে কোনো রাবার বা টেফনলের যে সিল গুলো আছে এগুলো না যেন থিনারের মধ্যে ডুবানো হয়। কারণ যদি ওগুলো থিনারের মধ্যে ডুবাই আমরা ওর আয়ু শেষ, খারাপ হয়ে যাবে জলদি, তো ওগুলো না যেন ডুবাই। যা বাকি অন্য ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো আমরা থিনারের মধ্যে ডুবিয়ে, ব্রাশ আমাদের থাকে, ব্রাশ, ক্লিনিং ব্রাশ, ক্লিনিং ব্রাশ দিয়ে সাফ করে তারপরে লাগাবো, ঠিক আছে।
শীতটা বাদ দিয়ে মেটাল গুলো এই ফ্লুইডের মধ্যে দিলে এটা উঠে যাবে। হ্যাঁ, তো এটা জাস্ট হ্যান্ড টাইট হবে, হ্যাঁ, জোর করে মারা দরকার নেই, কারণ এটা আমাকে দেখে নিতে হবে টাইট করাবো। এই যে ওরিংটা আছে এটা যেন ইজিলি ঘোরে। ঠিক আছে, দেখো ঘুরছে এখন। ঠিক আছে, বাস, এর কাজ হয়ে গেল। আর আমি এটা এখন খুলছি না, ঠিক আছে, কারণ এটা খুললে, সবসময় খুললে সমস্যা হয়, এই সিলগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ফিক্সড হয়ে বসে আছে। কিছু করতে হবে না, আমি জাস্ট বলে দিচ্ছি। প্রথমে আমার এই ভালভটা খুলতে হবে, ঠিক আছে, খুলেই দিচ্ছি। ঠিক আছে, এই ভালভটা খুলতে হবে। খোলার পরে এর মধ্যে একটা ওরিং দেখাচ্ছি তোমার। এটা খুললাম। এটা খোলার পরে আমাদের এই যে এগুলো আছে, এগুলোর পজিশন আছে আলাদা আলাদা ভাবে। এটা আমরা এইভাবে লাগাতে পারিনি কিন্তু, ঠিক আছে। তার মধ্যে একটা লোহার ওরিং আছে। তারপরে আমার সেলগুলো লাগানো আছে, দেখো, সেম ওখানে যেরকম আমি ব্লু দিয়ে শুরু করেছিলাম নিচে, এখানেও ব্লু দিয়ে শুরু করতে হবে। ব্লু ব্ল্যাক এইভাবে, ঠিক আছে, এইভাবে লাগাতে হবে। তার মধ্যে এই বলটা আছে। অনেক সময় কি হয় সাইটে, এই যে ভিতরে হোলটা আছে না, যেখানে বলের পজিশন, এই জায়গাটা পেন্ট দিয়ে পুরো জাম হয়ে থাকে। তো আমাকে সবসময় এটাও ক্লিন করতে হবে। হ্যাঁ, এই জায়গাটাও ক্লিন করতে হবে। ঠিক আছে, থিনার দিয়ে বা কিছু, এটা খোলার পরে থিনার দিয়ে বা কিছু দিয়ে ক্লিন করতে হবে। মানে এই যদি বল জাম হয়ে যায়, তো ম্যাটেরিয়াল আর পাস হবে না এখান থেকে। ঠিক আছে, আর ম্যাটেরিয়াল পাস হবে, দেখে পিস্টন আপ ডাউন হচ্ছে, আর এদিকে ম্যাটেরিয়াল পাস হচ্ছে না, এদিকে স্প্রে হচ্ছে না। তো ওইগুলো সাফ করে রাখতে হবে। এই বল দিয়ে দিলাম, দেওয়ার পর এটা লাগালাম। তারপরে কি লাগাবো, সবসময় যে লোহার যেটা আছে সেটা, লোহার না, এখানে ভি আকারে আছে, এই এটা যেটা আছে এটাও ভি, এর মধ্যে বসে যাবে, হ্যাঁ? যেমন ওটা দেখালাম ভিতরে সিলিন্ডারের মধ্যে, সেম সেম এটারও। যে আমাদের ভুল মানে, আমি মোটামুটি কি বলে, যে না দেখেও যদি কাজ করি ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ এখানে স্টেপ বাই স্টেপ আমার একটু খেয়াল করে কাজ করতে হবে। স্টেপ বাই স্টেপ আমার মানে ভি আকারে দেওয়া আছে, তার উপরে বসে, আমি এর উপরে তো ডিরেক্টলি আমি এটা বসাতে পারি না। এটা আমি বসাতে পারি কি, বসলে কেমন একটা হয়ে আছে না। তো আমাকে দেখতে হবে এর ভিটা আছে মানে ভিটাই বসবে। এটা বসানোর পরে, তারপরে আমি এটা বসাবো। এটা বসিয়ে আমি এইটা যখন বসাবো, এটাকে আমি এইভাবে ঘুরিয়ে লাগাবো না, ঠিক আছে, এটাকে এইভাবে লাগাবো, এর উপরে থাকবে, কারণ এই যে নাট আছে এটা এর মধ্যে বসবে। আর এটাকে এমন ভাবে টাইট করব, ঠিক আছে, এই যে ভালভটা আছে এটাকে এমন ভাবে টাইট করব যাতে এই সিলগুলো একে উপরে উপর না বসে যায়। জাস্ট হাত দিয়ে টাইট করব। টাইট করার পরে এখানে যে ওরিংটা আছে লোহার, ওটা দেখবো হাত দিয়ে ঘুরছে কি ঘুরছে না, হালকা ঘুরবে, ঠিক আছে। হুম। এখানে এটা লাগানোর সময় কোনো টুলসের ইউজ করবো না, জাস্ট হ্যান্ড হ্যান্ড টাইট হবে, ঠিক আছে। যদি আমি বেশি এখানে ঘুরিয়ে দিই কি হয়, তখন আমার এই যে ওরিং এই সিলগুলো আছে, সিল একের উপরে ইয়ে হয়ে যাবে, ফেসে যাবে, তার ফলে তখন এটা খারাপ হয়ে যাবে, যখন চলবে না, প্রেসার নেবে না। কারণ এ অ্যাকুরেট ভাবে স্লিপের মধ্যে বসে। যদি এটা একের উপরে উপরে উঠে যায়, তখন এটা আর কাজ করবে না, প্রেসারে বিল্ড করবে না। ওই জন্য এমন ভাবে টাইট করতে হবে যাতে এক উপরে উপরে না বসে। জাস্ট হ্যান্ড টাইট দিয়ে তারপর দেখবো এটা ঘুরছে কি ঘুরছে না, দেখো সামান্য ঘুরছে, বিন্দাস। তার মানে এটা আমার এখন লাগানো ঠিক আছে। ওকে, বেশি টাইট করবো, এটা ঘুরছে, তার মানে এটা ঠিক আছে। তারপরে দেখে নেবো এটা ঘুরবে, তারপরে আমি দেখবো এটা এইভাবে এইভাবে করলে কোনো গ্যাপ পাওয়া যাচ্ছে নাকি। কোনো গ্যাপ হচ্ছে কি, গ্যাপ হচ্ছে না। এটা ঘুরবে বাট গ্যাপ থাকবে না এদের মধ্যে, যদি গ্যাপ থাকে তাও প্রেসার বিল্ড করবে না। ঠিক আছে, এ হয়ে গেল। যেভাবে ঠিক লাগালাম, এই খুললাম, তার ঠিক অপোজিট ভাবে এটা লাগাতে হবে। এটা আমি লাগাবো কিভাবে, কোনটা কোন দিকে যাবে। আমি বলেছি যে শিল্ডের পোর্শন সবসময় স্লিপের মধ্যে থাকবে, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, এই যে স্লিপ বললাম, ঠিক আছে, স্লিপটাকে যাই হোক, স্লিপটা যে বললাম, স্লিপটার মধ্যে আমি না হাত দিয়ে ফিল করে দেখবে, যদি কোনো স্লিপের মধ্যে স্ক্র্যাচ থেকে থাকে বা ডেন্ট থেকে থাকে,
তবে আমি কোনোদিন নতুন পাম্প রিপেয়ারিং কিট লাগাবো না, লাগিয়ে মেশিন চালু করে দিয়ে আসবো না কাস্টমার। কেন? যদি স্লিভের মধ্যে যদি সামান্য ধরনের স্ক্র্যাচ, যেটা আমার চোখেও দেখা যায় না, হাত দিয়ে ফিল করবে, যদি মনে হয় স্ক্র্যাচ আছে বা ডেন্ট আছে, তবে আমরা লাগাবো না। কেন? কারণ এই যে সিলটা আছে এর মধ্যে কন্টিনিউ আপ ডাউন করছে, আর যদি স্ক্র্যাচ বা ডেন্ট থাকে তবে এটাকে কেটে দেবে, সিলটাকে কেটে দেওয়ার ফলে এ শেষ করে দেবে এটা। হ্যাঁ, তখন আর প্রেসার বিল্ড করবে না। অর্থাৎ আমাকে সব সময় এগুলো লাগানোর আগে সব সময় খেয়াল করতে হবে স্লিপটা ডেন্ট বা স্ক্র্যাচ আছে কি নেই। দুসরা, পিস্টন রডে কোনো স্ক্র্যাচ আছে কি নেই, এগুলোও খেয়াল করতে হবে। কারণ এই পিস্টন রড এর মধ্যেও যদি স্ক্র্যাচ বা ডেন্ট লেগে থাকে, আমি যে বললাম যে সিলিন্ডারের মধ্যে যে এই সাইডে যে সিলগুলো লাগানো আছে, এটা তো এর মধ্যে আপ ডাউন করছে। আর যদি এর মধ্যে কোনো স্ক্র্যাচ লেগে থাকে বা ডেন্ট লেগে থাকে, তখন কি হয়, এর যে সিল আছে সিলগুলোকে কেটে দেবে, দেওয়ার ফলে এই যে পেন যখন টানবে, শাক করবে, শাক করার পরে এ তখন কি করে, এই সিলগুলো দেওয়া আছে কেন, এই পেনটা যাতে এর উপরে আমাদের এই যে এখান থেকে আউটপুট হচ্ছে এর উপরে না যেতে পারে, তার জন্য ওই সিল দেওয়া আছে। যদি সিল কেটে যায় তখন পেনটা এখান থেকে বেরোবে না, সব আমার এখান থেকেই বেরোবে। ঠিক আছে, এখান থেকেই বেরোতে থাকবে। অতএব এটাও দেখে নিতে হবে যে এর মধ্যে কোনো স্ক্র্যাচ আছে কি নেই। এর মধ্যেও স্ক্র্যাচ ডেন্ট কিছু থাকবে না, আর আমার স্লিভের মধ্যেও কিছু থাকবে না। ঠিক আছে, আমি একসঙ্গে ট্রাভেল শুটিংও করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো ট্রাভেল শুটিং একটা পোর্শন। তো এটাকে আমি, এটা নিচের দিকে যাবে কেন? কারণ এই সেলটা আমার সবসময় স্লিভের মধ্যে ঘুরবে। সবসময় লাগানোর আগে আমরা টিএসএল দিয়ে লাগাবো। ঠিক আছে, টিএসএল অয়েল দিয়ে লাগাবো। এগুলোর মধ্যে টিএসএল তো দেবো না, শুধু তারপরেও টিএসএল দেবো। দেওয়ার পর এখানে হালকা করে টিএসএল দেবো, দেওয়ার পরে জাস্ট এটাকে আমি লাগাবো। রডের এই পজিশনে দেবে। হ্যাঁ, কারণ ফুল রডটা আমার আপ ডাউন হয় না, এতটা পর্যন্ত হয় হালকা। তো এইভাবে হালকা করে লাগাবো। এই লাগানোর পরে হাত দিয়ে হালকা করে পুশ করবো। হ্যাঁ, যদি আমি খুব টাইট করতাম না, আর একে উপরের উপরে এই সিলগুলো লেগে থাকতো, তখন আমার এর ভিতরেই যেত না। আর ভিতরে যদি যেত, ইজিলি যাবে না, ওই মেরে হাতুড়ি হ্যামার দিয়ে মেরে ঢোকাবে। তার ফলে কি হবে, সিলটা খারাপ হয়ে যাবে, ঢোকানোর সময় খারাপ হবে, প্রেসার তো বিল্ড পরের ব্যাপার। ঠিক আছে, তারপরে এটাকে আমার এরকম কোনো পজিশনে লাগিয়ে হ্যামার দিয়ে, ঠিক আছে, এমন ভাবে এটা লাগাতে হবে যত এই সাইড গুলো ডেন্ট না আছে, ড্যামেজ না হয়। তো কোনো কিছু টুলস লাগবে আমার, ওখানে একটা টুলস আছে, স্ক্রু ড্রাইভারের হ্যান্ডেল টাইপের যেটা ছিল। হ্যাঁ, উপরে উপরে উপরের পোর্শনটা হ্যামার দিয়ে আস্তে আস্তে করে পুশ করবো। পুশ করার সময় দেখবো যে আমার সিলগুলো খারাপ হচ্ছে কিনা, ঠিকঠাক জায়গায় বসে আছে না, একে উপরের উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখনো পর্যন্ত ঠিক আছে, উঠেছে। এটাকে আমি আস্তে আস্তে পুশ করবো। এবার কতটা আমাকে ঢোকাতে হবে সেটা আমার দেখতে হবে। কিভাবে দেখবো, যে আমার এই সাইডে, যেহেতু আমার পিন দিয়ে এটাকে লক করতে হবে, এখান থেকে মোটামুটি এতটা সাইজ একটু দিয়ে দিই। অনেক সময় কি হয়, অনেক সময় অনেকেই বার করে দেয়, ফুল বার করে দেয়। ফুল বার করে দিলে কি হবে, ওখানে লাগবে না, কারণ আমাকে এটার সাথে এখানে যে লাগাবো এর সাথে থ্রেডও তো ম্যাচ করাতে হবে। তো সেই হিসাবে বার করে রাখতে হবে। যদি বেশি বার করে দিতে আমার আবার এদিকে মেরে ঢোকাতে হবে। ঠিক আছে, তারপরে স্লিভের ক্যাপটা লাগিয়ে দেবো। জাস্ট বসানোর পরে না, জাস্ট এটাকে হাত দিয়ে লাগাও, হয়ে গেল কাজ। চলো একজন এটাকে লাগাও। এটা লাগানোর সময় যে আমি থ্রেড যখন দেবো, একটা জিনিস খেয়াল করতে হবে। ঠিক আছে, আমার যে, কারণ যে হোস কাপড়ের যেটা আছে সেটা আমার এর সঙ্গে লাগাতে হবে না। তো আমি এটা এইভাবে দিতে পারি না, এটাকে আমার সবসময় এমন ভাবে লাগাতে হবে এই পজিশনে যেন থাকে। ঠিক আছে, তবে আমি এটা লাগাতে পারবো, কিন্তু না লাগাতে পারবো না।
এই মেশিনটা পড়ে না যায় এখন। ইজিলি যাবে। এটা আমি নিচে নিচের পোর্শনে নিয়ে আসছি মেশিনটাকে। হ্যাঁ, ধরো। ব্যাস এবার লাগাও। এবার আমি বলছি, ইচ্ছা মতন আমরা ঘোরাতে থাকবো না, আমাকে দেখতে হবে আমার যে পিস্টন রড যে ছিল, পিস্টন রডের যে হোল আর এর যে হোল, এই দুটো হোলের মধ্যে ম্যাচ করাতে হবে কিন্তু, কারণ হোলটাকে ম্যাচ করাতে হয়, ম্যাচ করার পরে তারপর এটা আমার লাগাতে হবে। এখনো হয়নি, দেখো একটা সাইড হয়ে আছে। ঠিক আছে, এটাকে আমি হালকা, দেখো এইবার হয়েছে। ঠিক আছে, হওয়ার পরে আমি পিনটাকে পুশ করবো। প্রথমে পিনটাকে তুলবো স্ক্রুড্রাইভার থেকে, তারপর এটাকে হালকা করে পুশ করবো, দিয়ে কিছু সহযোগিতা নেবো। হ্যামারও দরকার নেই, ঠিক আছে, ও হাত দিয়ে হয়ে যাবে, সরে গেছে। আগের যে পজিশনটা ছিল অ্যাকচুয়ালি দুটো হোল ম্যাচ হয়নি, ভালো করে নিচু করে দেখ, দুটো হোল ম্যাচ হয়নি। ঠিক আছে, আমাকে ম্যাচ করে দেয় প্রথমে। একটাই পজিশন আসবে যেখানে দুবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে, ইজিলি চলে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক লেগে যাবে। ঠিক আছে, আগের বারে আমার যে আউটপুটের লাইনটা ছিল না, সেটা এই সাইডে ছিল, হোস কাপলারের লাইন, যার জন্য যায়নি। এর পজিশন ঠিক এদিকে ছিল, দিয়ে করে দিলাম, অটোমেটিক লেগে গেল। তো এইগুলো খেয়াল রেখে আমরা করতে পারি। তারপরে পিনটাকে আমরা জাস্ট নিচে করে দেবো, কারণ মেশিন যখন চলবে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, পেনটা বেরিয়ে আসতে পারে। এটা হয়ে গেল। হওয়ার পর আমরা কি করব, প্রথমে এই যে লক নাট আছে, লক নাটটাকে আগে টাইট করব হালকা করে। ঠিক আছে, হালকা করে টাইট করে বলে আমাকে এটাকে আর মুভমেন্ট করতে পারবো না। ঠিক আছে, টাইট করলাম, করার পরে আমার পোস্ট কাপড়টা লাগাবো, হালকা হ্যামার দিয়ে মেরে দেবে। ঠিক আছে, এবার এটাকে আমার হোস কাপড় লাগাও। ঠিক আছে, সবসময় একটা কথা আমি বলছি, যখনই কোনো থ্রেড লাগাবো, থ্রেড গুলো আমাকে ক্লিন করেই লাগাবো সবসময়, কারণ যদি পেন্ট বা কিছু জমে থাকে আর আমরা জোর করে লাগাই, তো থ্রেড নষ্ট হওয়ার চান্স খুবই বেশি, আর থ্রেড নষ্ট হওয়া মানে পেন্ট লিকেজ করবে। কারণ এই মেশিন আমার 3300 PSI এর মেশিন, যখন চলে মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে প্রেসারে চলে। তো সেখানে যদি সামান্য যদি লুজ থাকে আর বা থ্রেড খারাপ থাকে, তো পেন্ট লিকেজ করবেই মাস্ট। আর পেন্ট লিকেজ করা মানে আমার প্রেসার ড্রপ হবে, তো সেগুলো দিকে খেয়াল রাখতে হবে। চলো এটা লাগাও, একজনের দিকে আসো, এটা লাগাও। পেন লিকেজ হতো, ওয়্যার অ্যান্ড টিয়ারও তো হচ্ছে মেশিন। হুম, এটা জাস্ট গার্ডের কাজ করে। তো আমরা সবসময় কাস্টমারের সাইডে যখন যাব, তখনই সবসময় যখন মেশিন চলবে, আমরা যে টিএসএল অয়েল বলি, টিএসএল অয়েল কাজ শুরুর আগে এখান থেকে 10 ফোঁটা, 10-15 ফোঁটা টিএসএল অয়েল দিতে বলবো। ঠিক আছে, আর শুরুতে এবং কাজ শেষে। টিএসএল অয়েল কি ফায়দা আমি অলরেডি আগে বলে দিয়েছি। ঠিক আছে, কি ফায়দা টিএসএল অয়েলের? যাতে না পেনটা গায়ে লেগে যায়। এক, যখন আমার পিস্টন রডটা আপ ডাউন করছে, একটা ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে বা হিট হয়, সেটাকে কুলিং করার জন্য দেওয়া হয়। দ্বিতীয়ত, অনেক সময় কি হয়, রডের মধ্যে
আমাদের যে পেন্ট পেন্ট লেগে থাকার সম্ভাবনা থাকে, তো ওটা লাগতে দেয় না রডটাকে, ঠিক আছে, এটা একটা কারণ। আর সিলটাকে ভালো রাখে। তো এতক্ষণ ধরে আমি ডিসপ্লেসমেন্ট পাম্পের কি কি প্রবলেম হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে, বা এটাকে কিভাবে খুলবে, কিভাবে লাগাবে, কার কোনটা কাজ, বা ট্রাভেল শুটিং কিভাবে করবে যদি प्रेशर फॉल्ट হয়। ये जो मोटर है ना हमारा, মোটরের পজিশন বা মোটর ভালো আছে কি খারাপ আছে বুঝবো কি করে? এখানে তিনটে ওয়্যার আছে দেখতে পাচ্ছি, একটা থার্মালের সুইচ আছে, একটা মোটরের, আর একটা মোটর পজিশনের সুইচ, ঠিক আছে। তো বেসিক্যালি আমি যখন এই থার্মালের, যেমন এটা এটা যদি আমি খুলি এইভাবে, এর মধ্যে যে কোনো একটা যদি খোলা থাকে আর আমি চালাই, মেশিন চলবে না বেসিক্যালি, প্রথমে ইরর কোড দিয়ে দেবে। যে আমি বলেছিলাম ম্যানুয়ালে অনেক রকম ইরর কোড দেখায়, যে ব্লু লিঙ্ক আছে, ব্লু কালার যে লাইট জ্বলে, যে 5 বার 7 বার 8 বার এরকম জ্বলে, ঠিক আছে। তো সেখানে আমার ওর সাহায্যে বুঝে নিতে হবে কি প্রবলেম, ওখানে আমার ম্যানুয়ালে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এটা আমি লাগিয়ে দিচ্ছি। এটা যদি না লাগাই মেশিন তো চলবে না, কিন্তু মোটর কুল করবে না। মোটর কুলের জন্য এটাকে লাগানো হবে বেসিক্যালি, ঠিক আছে। মেন আমার যেটা এর মধ্যে দেখানোর আছে সেটা হলো মোটর। মোটর ভালো আছে কি খারাপ আছে আমি কি করে বুঝবো না চালিয়ে, ঠিক আছে, মানে পাওয়ার না দিয়ে কি করে বুঝবো, সেটা বোঝারও রাস্তা আছে। এখানে বেসিক্যালি কটার ওয়্যার আছে? চারটে, ঠিক আছে, ব্ল্যাক, রেড, ব্লু আর গ্রিন। তো এখানে আমার কি করে বুঝবো? এখানে আমার না, হ্যাঁ মাল্টিমিটার চেক করে জাস্ট কিছু না, আমি জয়েন করবো শুধু, জাস্ট দুটো তিনটে করার পরে কি হবে, ধরো আমি প্রথমে প্রথমটার সঙ্গে 8 নম্বর করছি, ঠিক আছে, কোনো পাওয়ার নেই। দেওয়ার পরে আমি দেখবো এটা ঘুরছে কি ঘুরছে না, ফ্রিলি, ঠিক আছে। দেখো এটা আমি দিয়েছি, ফ্রিলি ঘুরছে। হুম, ফ্রিলি ঘুরছে, ফ্যানটা ঘুরছে তো, আমি 2 নম্বরে দিচ্ছি। এটা কিন্তু টাইট হচ্ছে হালকা, হালকা টাইট হবে, ঠিক আছে। তো যদি আমি এটা জয়েন করার সাথে টাইট না হয় হালকা, তখন বুঝে যাবো যে মোটর খারাপ হয়েছে, ঠিক আছে, কিছু প্রবলেম আছে ম্যাগনেটিক ফিল্ড। এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা হয়। তো এরকম করে আমাকে দেখতে হবে যে মোটরটা ভালো আছে কি খারাপ আছে, ঠিক আছে। মানে এটা বেসিক কাজ, বেসিক। তো মেশিন আমি অল না খুলে কিভাবে বুঝবো? পাওয়ার কানেকশন চেক করা হয়ে গেছে, সবকিছু হয়ে যাওয়ার পর দেখছি মোটর চলছে না, তখন আমি কি করে বুঝবো যে মোটরের কন্ডিশন কি আছে? তো বেসিক স্টেপ এটা, এইভাবে আমাকে জানতে হবে। অনেক সময় কি হয়, মেশিন যখন আসে এই ওয়্যারগুলো না, মানে ধরো পড়ে আছে অনেকদিন, ইঁদুরে কেটে দিয়েছে, কেটে দেওয়ার ফলে তখন বুঝতেই পারছেন, আমাদের সাইটেও এরকম হয়েছিল কিছু, যে একটা ওয়্যার কাটা আর মেশিন চলছে না, চারদিকে আমরা দেখছি যে মেশিনেই চলছে না ইয়ার, এখানে ব্লু লিঙ্কের ওরকম সিগন্যাল দিচ্ছে। তো সেক্ষেত্রে খুলে আমাদের দেখতে হয় এগুলো, যে কোনো একটা স্টেপ জাস্ট আমি জানিয়ে রাখলাম। এর ভিতরে অনেক কিছু আছে ডিটেলস, ডিটেলসে একদিনে বোঝানো যাবে না, সেগুলো আস্তে আস্তে পরে পরে হবে, ঠিক আছে। এটা একটা আমি রাস্তা দেখালাম। অ্যাজ এ ইলেকট্রিশিয়ান এগুলো নিশ্চয়ই জানা দরকার, আমি আশা করি জানিস। ঠিক আছে। এটা আছে, যে কোনো মোটরে এটা করে যায়। ম্যাগনেটিক ফিল্ডে আমি চেক করলে মোটা দেখা কিছু না। যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে কি করছে না। হুম, এটা হয়ে গেল, ঠিক আছে। দুসরা আমাকে আর কি বোঝানোর আছে? উল্টাও, মাদার বোর্ডটা নিয়ে একটু বলার আছে। আমি সাইট লেভেলের যে বেসিক প্রবলেম হয় যেগুলোর ক্ষেত্রে, এটা একটা হয়। আর একটা মাদার বোর্ডের ক্ষেত্রে আরেকটা সিস্টেম হয়, সেটা আমি দেখাবো। এটা খুলে নি, ওটা তো প্রেসারের দিক থেকে। এবার ইলেকট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে কি কি হয়,
এগুলো মেকানিক্যাল। ডিসপ্লেসমেন্ট পাম্পে যেগুলো হচ্ছে এগুলো হলো মেকানিক্যাল প্রবলেম। ইলেকট্রিক্যাল প্রবলেম কি কি হয় সেটাও আমার জানতে হবে তো। চারটে স্ক্রু আছে, এটা খুলে নেবো। সামনে হবে? ধরো ওটাকে। খুলে নেবো। খুলে গেছে। ওই দিক থেকে খোলো তো, দিয়ে আমি দেখতে পাচ্ছি না। বাস, খুলে গেছে, খুলে গেছে। ঠিক আছে, এই থাকবে এবার। ঠিক আছে, ঠিক আছে। এটা হলো মাদার বোর্ড, মেন বোর্ড আমাদের। এর মেন বোর্ডের মধ্যে দেখো এই সাইডে যে পোর্শনটা আছে এটা হলো ফিল্টার বোর্ড। দেখতে পাচ্ছ না, ফিল্টার বোর্ড। হ্যাঁ, এটা হলো মাদার বোর্ড। আমি বললাম আগের যে ফিল্টার বোর্ডের কাজ কি। ঠিক আছে, তো এখানে আমার দেখো এখান থেকে একটা ওয়্যার আসছে, এসে আমার ম্যানিফোল্ডের মধ্যে আছে। একে বলে না ট্রান্সডিউসার। মাদারবোর্ডে বেসিক্যালি প্রবলেম আমাদের ট্রান্সডিউসারের প্রবলেম হয়, যেটা যেটা কারণ কি এই ট্রান্সডিউসার যে এখানে আছে না, এর কাজ কি, ট্রান্সডিউসারের কাজটা কি বেসিক্যালি, যে আমার প্রেসার রেটিং যে হয়, প্রেসার যে রেগুলেট করছি, প্রেসার দিচ্ছে, ঠিক আছে, সেটা আমাকে ইন্ডিকেট করে। এর সাহায্যে আমরা সেটা পাই। যে ব্লু লিঙ্ক যে অ্যাপ আছে, সেখানে কিভাবে পাচ্ছ বেসিক্যালি, তো মাদারবোর্ডের সাথে কানেকশন আছে আর এই ট্রান্সডিউসার আছে, ট্রান্সডিউসারের মধ্যে আমার সিগন্যাল পাই যে কত প্রেসার হচ্ছে। তো যদি আমার এটা যদি আমার খোলা থাকে, এটা আমি দেখাবো, চালিয়ে দেখাবো যে এর অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়। ঠিক আছে, ট্রান্সডিউসার যদি প্রবলেম হয় তো এরর কোড কত আসে সেটাও দেখাবো। এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে যে আমার এই ম্যানিফোল্ডের ভিতরে আছে না, ওটা তো আমার পেন্টের সঙ্গে লেগে থাকে। তো ওটা এই ক্ষেত্রে কি হয়, অনেক সময় পেন্ট জমে জমে ওটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, ওটা প্রেসার তখন সেন্স করতে পারে না, তার ফলে এটা ইরর কোড দেখাতে পারে। তো ওই জন্য এটা খুলে আমাদের এখানে তিনটে যে বোল্ট আছে বললাম, এই তিনটে বোল্ট খুলে এটাকে খুললে এটা ফুল খোলা যায়। খুলে আমরা ওটাকে ক্লিন করে আবার লাগিয়ে দিলে ওটাতে এ করবে। ব্যাটারি যেটা ব্লুলিং অ্যাপের যে বলছিলাম সেটা হলো এই এই ব্যাটারি, এখানে ব্যাটারি আছে। এটা আমি এইটা শুধু খুললে এখানে একটা ছোট ব্যাটারি আছে, ঘড়ি যে ব্যাটারি হয় না ওই টাইপের ব্যাটারি আছে এখানে, ওই ব্যাটারি লাগানো আছে। হুম, স্যার আমাদের বেসিক্যালি হয় কি, সাইডে যখন ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন অত্যাধিক হারে হয়, তখন কি হয়, এই ফিল্টার বোর্ড যে আছে, ফিল্টার বোর্ডটা জ্বলে যায়, জ্বলে গিয়ে মাদারবোর্ডটাকে সেট করে। যদি ফিল্টার বোর্ড অনেক ইউজ যদি না করে, তখন আমার ডিরেক্ট কি হয়, মাদারবোর্ডে এফেক্ট করতে পারে। কারণ কি, মাদারবোর্ড যদি পুড়ে যায়, মাদারবোর্ডের দামটা বেশি আছে, তো আমার এটার দাম কম আছে, নিজে পুড়ে গিয়ে খারাপ হয়ে এটাকে সেভ করে দেয়। ঠিক আছে, যেমন এই অন অফ সুইচ, এটা অন অফ সুইচ, পুজো করা হয়, সুইচ খারাপ হয় না এত সহজে। তো প্রেসার রেগুলেটর অনেক সময় হয়, এই প্রেসার রেগুলেটরের এই যে পোর্শনটা আছে, এটা প্রেসার রেগুলেটর, হ্যাঁ, এখান থেকে রেগুলেট হচ্ছে। এই, কোন পার্টস গুলো? প্রেসার রেগুলেটর আলাদা পাওয়া যায়, পাওয়ার সুইচ আলাদা পাওয়া যায়, বাট যেমন এই ফুল মাদারবোর্ড যদি খারাপ হয়, তো ফুল মাদারবোর্ডই পাওয়া যায়। আমরা নর্মালি সারাই, তারপরে যদি না হয় ফুল মাদারবোর্ডই চেঞ্জ হয়। ঠিক আছে, আর ফুল ফিল্টার বোর্ড চেঞ্জ হয়, দুটোর মধ্যে আলাদা আলাদা চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই বেসিক্যালি আছে। তো এখন পাওয়ার দাও, পাওয়ার দিলে আমি চালিয়ে দেখাবো। ঠিক আছে, যে কি কি হতে পারে এখানে প্রবলেম। এই পাওয়ারটা ওখানে দাও, অফই আছে, অফ করে দাও। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখ, ইরর কোডের জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। ঠিক আছে, ওটা তো খারাপ সুইচ রে। এটা খুলতে হবে, ফ্যানটা খুলে। আমি এখন ট্রান্সডিউসার লাগিয়ে দিয়েছি তো, ঠিক আছে। হুম।
আমি লাইন দিলাম, ঠিক আছে। লাইন দেওয়ার পরে কিন্তু মাদারবোর্ডের সিগন্যাল এসছে, তার মানে পাওয়ার সাপ্লাই এলাম। তারপরে আমি এখানে অন অন অফ সুইচ কিন্তু অন করিনি। এবার সুইচ আমি অন করলাম, সুইচ অন করার সঙ্গে সঙ্গে কি বলেছিলাম, এই যে ব্লু লাইটটা আছে কতবার হবে ব্লিঙ্ক করবে, 5 বার। হুম, 5 বার হলো, হওয়ার পরে অফ হয়ে যাবে এরকম। তার মানে আমার আপাতত পাওয়ার কানেকশন থেকে শুরু করে মাদারবোর্ড সব অল ওকে আছে। যদি আমার ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন বা ভোল্টেজের যদি প্রবলেম হয়, তবে কি হয় বেসিক্যালি আমাদের এখানে এই যে ব্লুর বদলে রেড সিগন্যাল দেখাবে। রেড সিগন্যাল যখনই দেখাবে তখন আমাকে মনে করতে হবে যে যে পাওয়ার সোর্সের কিছু প্রবলেম আছে, ঠিক আছে। এটা হলো, হওয়ার পরে আমি এখন পাম্প অন করছি, জাস্ট স্লো দিয়ে একটু দেখাবো। পাওয়ার সোর্সের যদি প্রবলেম থাকে আমরা কি কাস্টমারকে কি সেই বিষয়ে কি রিকমেন্ড করতে পারি? যে সাইডে অত্যাধিক হারে পাওয়ার ফ্ল্যাকচুয়েশন হয়, ঠিক আছে, সেখানে আমরা রেকমেন্ড করি, ঠিক আছে। আর এই মেশিনের ক্ষেত্রে সবসময় মাস্ট মাস্ট আমরা ইউজ করতে বলি, আর্থিন। এই যে পাওয়ার লাইন যাচ্ছে এখানে আর্থিন মাস্ট ইউজ করতে হবে। যদি আর্থিন না ইউজ করে কেউ, আর্থিং যদি না ইউজ করে, এর অ্যাকচুয়ালি ওয়ারেন্টি দেওয়া আছে। আর আমরা যদি জানি যে আর্থিনের কারণে এটা হয়ে যায়, তখন নিয়ে এসে আমরা পরীক্ষা করি, সেখানে যদি বুঝতে পারি যে একবার যে আর্থিনের কারণে মাদারবোর্ডটা পুড়ে গেছে, তো সেক্ষেত্রে ওয়ারেন্টি আমরা দিই না, ঠিক আছে। তো কাস্টমারকে সবসময় আমাদের না এটা আমাদের যে সিস্টেম আছে, এটাকে হালকা করে মুভ করে লাগাতে হবে। পাওয়ারটা বন্ধ করে দিতে সবসময় লাগানোর সময়। হুম, এই তো 4টে নাট এটা দিয়ে লাগবে, ঠিক আছে। আর কি বাকি রয়ে গেল, ট্রাভেলস এই মেশিন খুলে দেখানো সব হয়ে গেছে, আমাকে জাস্ট শুধু এবার স্যার, তাহলে আমরা যখন ওই সারাতে যাবো না সাইটে, তখন আমরা তো মানে যাওয়ার আগেই তো আমরা জানতে পারবো যে হচ্ছে এইটা প্রবলেম আছে না। যাওয়ার আগে কি হবে জানবো। না, এই যে প্রিন্ট যেটা হয়, বেসিক্যালি ইলেকট্রিক ফল্ট বহুত কম আছে, ঠিক আছে, আমাদের মেশিনে ইলেকট্রিক ফল্ট মানে নগণ্য আছে যাকে বলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি হয়, সাইড থেকে বেশি কি প্রবলেম গুলো আছে যে আমার প্রেসার বিল্ড হচ্ছে না, ঠিক আছে। এই প্রেসার বিল্ড হওয়ার জন্য আমি ওটা পরে বলছি, এটা লাগানোর পরে। এটা আমি কিভাবে ফাইন্ড আউট করবো যে প্রেসার বিল্ড হচ্ছে না, কি করে বুঝবো, কার সমস্যা, স্টেপ বাই স্টেপ কি করে কাজ করব, ঠিক আছে, সেটা আমি বোঝাচ্ছি। হ্যাঁ, দেখতে হবে। সমস্যা ডিসপ্লেসমেন্ট পাম্প করলে ম্যানিফোল্ড, ম্যানিফোল্ডের এই যে ডিরেকশন ভালভ আছে, এটাও লাগানো বহুত বড় ফান্ডার ব্যাপার আছে। এটা এখান থেকে একটা ছোট পিন আছে, পুশ করে এটা খুলে তারপরে খুলতে হয় সবকিছু। এখানে যে স্লিপটা যে দেখালাম না, ওই স্লিপের দাম 26,000 টাকা, এইটুকু পোর্শন। স্লিপটা এত মূল্যবান জিনিস আছে। আর ওদের সামান্য যদি স্ক্র্যাচ এসে যায় তো গেল। দেখে মনে হবে না, কাস্টমার দেখলে তো ঠিকই আছে, কিন্তু ওকে বোঝাতে হবে এই ব্যাপার। আর যে পাম্প রিপেয়ারিং কিট বললাম, পাম্প রিপেয়ারিং কিটের দাম প্রায় 6,000 টাকার মতো হয়, ঠিক আছে। ওই কটা সিল থাকবে, ওদের দাম 6,000 টাকা, 6 থেকে 8 এরকম কিছু সামথিং হবে। তো এইগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, পিস্টন, আমি বলছি পিস্টন আপ ডাউন হচ্ছে, কন্টিনিউ সাকশন হচ্ছে, কিন্তু প্রেসার বিল্ড হচ্ছে না। তার বাট পিস্টন আপ ডাউন হয়ে যাচ্ছে, প্রেসার বিল্ড হচ্ছে না, সেখানে প্রবলেম প্রথম মাথায় আমার ক্লিক করতে হবে যে পাম্প রিপেয়ারিং কিটের জন্য যেতে পারে। কিন্তু তার আগে আমার বেসিক কাজ কি করতে হবে, বেসিক কাজ করতে হবে আমাকে, যে স্টেনার আছে এটা আমাকে প্রথমে খুলে দেখতে হবে যে এটা জ্যাম হয়ে আছে নাকি।
কারণ এখানে যদি জ্যাম হয়ে আছে আর পিস্টন আপ ডাউন করছে আর ম্যাটেরিয়াল তো টানতে পারছে না, তো যদি টানতেই না পারে তবে ও কি করে ফিল করবে সিলিন্ডার বা হোসটাকে ফিল করবে কি করে? জাস্ট সাকশন করে যাচ্ছে, কিন্তু এখানে ম্যাটেরিয়াল সাক করতে পারছে কারণ এখানে জাম হয়ে আছে অলরেডি। এটাকে আমার ক্লিন করে দেখতে হবে। এটা যদি ক্লিন থাকে, ধরো এটা ক্লিন আছে তারপরেও নিচ্ছে না, কারণ সেকেন্ড স্টেপ আমি স্টেনার খুলবো। স্টেনার খুলে এর মধ্যে যে ইনটেক লোয়ারের মধ্যে বল যে আছে, বলটা অনেক সময় কি হয় বসে থাকে, জ্যাম হয়ে থাকে। পিস্টন আমার কন্টিনিউ আপ ডাউন হচ্ছে, বাট বল বসে থাকার কারণে ও ম্যাটেরিয়াল সাক করতে পারছে না, তার ফলে হবে। তো সেকেন্ড স্টেপ দেখবো আমার বলটা মুভমেন্ট হচ্ছে নাকি, আমাকে দেখতে হবে। বলটা যদি মুভমেন্ট না হয় তবে পিস্টন আপ ডাউন হবে কিন্তু প্রেসার বিল্ড হবে না। তো সেখানে আমার বলটা যদি মুভমেন্ট হচ্ছে ওটা দেখবো। সেকেন্ড স্টেপ কি, আমার বলটা মুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না আমি দেখবো। ঠিক আছে। থার্ড স্টেপ, আমার বলও মুভমেন্ট হচ্ছে বাট প্রেসার বিল্ড হচ্ছে না, বা হতে পারে অনেক সময় সাইডে প্রেসার আমি অনেকটা দিয়েছি, এখানে 2000 পিএসআই বা 3000 ফুল দিয়ে দিয়েছি, তারপরে আমার 3000 বা 2000 পিএসআই আমার দাঁড়াচ্ছে না। তো সেখানে কি হয়, স্প্রেতে হচ্ছে বাট যে প্রেসারের দরকার সে প্রেসার আসছে না। তার মানে আমার তো কিছু কোনো জায়গায় কোনো না কোনো সমস্যা আছে। তারপরে আমি কি করবো তখন, সে এরকম যদি সিচুয়েশন আছে সেখানে আমি লোয়ারটা খুলবো। লোয়ারটা খোলার পরে আমি যে বলছিলাম ওয়াটার টেস্ট করার কথা, ওয়াটার টেস্টটা করবো যে জল যে কার্বাইড সেট আর বল থেকে পাস হচ্ছে কি হচ্ছে না। যদি বল পাস হয়ে যাচ্ছে তার মানে ওখানে সামান্য প্রবলেম আছে, যার জন্য প্রেসার বিল্ড হতে বা স্টেবল হতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, এটা একটা পোর্শন। আমি স্টেপ বাই স্টেপ বলছি, এগুলো আমাকে যেহেতু আমার এগুলো এক্সামিনেশন করতে বেশিক্ষণ সময় লাগবে না, তো এগুলো আমি আগে খুলবো। ডিরেক্টলি সাইডে যাব যে পাম্প খুলবো এরকম আমি করবো না। প্রথমে এগুলো পরীক্ষা করবো, করার পরে তারপর দেখলাম এটাও ঠিক আছে, তারপরেও পিস্টন আপ ডাউন হচ্ছে কিন্তু প্রেসার বিল্ড হচ্ছে, তখনই আমি পাম্পটা খুলবো। খুলে আমি পাম্পটা খুলে দেখবো যে ওর সিল ঠিক আছে কিনা। ঠিক আছে, সিল ঠিক যদি না থাকে তখন প্রেসার বিল্ড হবেই না। অনেক সময় দেখবো মেশিন যাওয়ার সময় যে এখান থেকেও পেন্ট বেরোচ্ছে এই সাইডে। আমার কাছে যেমন আজকে একটা ভিডিও এসছে, সেখানে এখান থেকে পেন্ট আসছে। তার মানে কি হচ্ছে, ও তো মোটামুটি হয়তো স্লিভের কাছে যে পোর্শনটা ইয়ে আছে, ওরিং আছে, এই সিলগুলো আছে ওগুলো ভালো আছে, ওগুলো সাক করছে, বাট এখানে যে সিলগুলো আছে বলেছিলাম ওই সিলগুলো কেটে গেছে। যার ফলে কি হয়, এখান থেকে ম্যাটেরিয়াল সাক করে ও ডিরেক্টলি এখান থেকে পাস হতে দিচ্ছে না, আর এখান থেকে উঠে চলে আসছে, ও হয়ে এখান থেকে পাস হয়ে যাচ্ছে, মানে উপরের সিলগুলো কেটে গেছে। ঠিক আছে, আমি ভিডিও দেখাবো একটু পর, আমার কাছে আছে অলরেডি। তো এটাও একটা কারণ আছে, তো সিলগুলো আমাকে চেক করতে হয় আমার। আর সিল চেক করার সময় আমি সব সময় আমি খেয়াল রাখবো যে পিস্টন রডের মধ্যে একটা ছোট যে বল আছে, ওই বলটা অনেক সময় কি সার্ভিসে যে মিস করে ফেলে। তো লাগানোর সময় আমরা শেষে পিস্টন রড যখন লাগাবো এর মধ্যে একবার নাড়িয়ে দেখবো আওয়াজ হচ্ছে কিনা। যদি আওয়াজ হয় মনে করবো যে বলটা আছে, যদি না হয় মনে করবো বল নেই। আর বল অনেক সময় থেকেও থাকে বাট আমরা পরিষ্কার করিনি, যার ফলে ওটা ওটা পরিষ্কার করছি না, যার ফলে কি হয় যে নড়ছে না। আর যদি পরিষ্কার না করে ওই বলটা ফিক্সড হয়ে যায় কোথাও, তাও পেন্ট কিন্তু পাস হবে না ওখান থেকে। তো সেখানেও প্রেসার না বিল্ড হওয়ার চান্স বেশি থাকবে। এগুলো খেয়াল রাখতে হবে। ধরো আমার এখানে সবকিছু ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে আমার পেন এসে এখানেও আসছে, ঠিক আছে, আসার পরে এখানে আমার দুটো প্রবলেম হতে পারে। এখানে ঠিক আছে, এক ডিরেকশন ভালভের প্রবলেম হতে পারে। ঠিক আছে, যে আমার ডিরেকশন ভালভ কি হয়ে আছে, অনেক সময় কি হয় আমি এটাকে ডিরেকশন তো ড্রেনেজ এই স্প্রে মোডে দেওয়া আছে, তারপরে স্প্রে মোডে পেন না যাচ্ছে এখান থেকে পাস হয়ে যায়, তখন দেখতে হবে আমার ড্রেনেজ ভালভের এই ডিরেকশন ভালভের প্রবলেম আছে, এটা খুলে সাফ করতে হবে। ঠিক আছে, এটা একটা প্রবলেম। আরেকটা কি হয়, অনেক সময় কি হয় আমরা যে মেশিন দিচ্ছি কাস্টমারকে, ঠিক আছে, এরকম হয়েছে অনেক সময় যে এই মেশিনের যে পেন্টের স্প্রে হবে তার থেকে ধরো হাই ভিসকোসিটি বা এই হাই সলিড কন্ট্রোল পেন্ট দিয়ে চালাচ্ছে। সেক্ষেত্রে কি হয়, চালালে কি হয় অনেক সময় যে এই আমরা ধরো 60 এর ফিল্টার মার্ক ফোরের সঙ্গে দিই, তো ওই 60 এর ফিল্টার দিয়ে চালাচ্ছে, তখন কি হয় ম্যাটেরিয়াল তো এখান থেকে আসছে বাট এখান থেকে পাস হচ্ছে না, এখানে ফিল্টার থেকে জাম হয়ে যাচ্ছে। তখন কি হয়, প্রেসার যখন বিল্ড হবে না ওই ফিল্টারটা তখন এরকম শাক হয়ে উড়ে যাবে পুরো একদম। এটা খোলার সময় দেখেছো নিশ্চয়ই, অনেক পুরোনো, অনেক সময় কি হয় ডেলি এগুলো সাফ করা হচ্ছে। আমি বলবো এবার ডেলি ক্লিনিং এর কি পোর্শন আছে, আগে ট্রাভেল স্প্রিংটার প্রবলেমটা বলে দিই তারপর ওটা বলবো।
তো এগুলোও দেখতে হবে যে ফিল্টারও ঠিকঠাক ইউজ করছে কি করছে না। এগুলো এখান থেকে হয়ে তারপরে এখান থেকে আসবে, এখান থেকে আসবে হোসে যাবে। অনেক সময় হোস চোক হয়ে থাকে, হোস যদি চোক হয়ে যায় আমাদের কিছু করার থাকে না, হোস চেঞ্জই করতে হবে। কারণ অত বড় হোস যদি চোক হয়ে থাকে, কি হয় চোক কেন হয়, ম্যাটেরিয়াল মানে চালাচ্ছে, চালানোর পরে ধরো ম্যাটেরিয়াল চালালো, স্প্রে করলো, স্প্রে করার পরে ইউজাররা ভুলে গেছে ক্লিন করতে। ঠিক আছে, আমরা বলি যে থিনার বেস পেন্ট হয় থিনার দিয়ে চালাতে বলি, আর ওয়াটার বেস পেন্ট হলে ওয়াটার দিয়ে। পেন চালানোর পরে ধরো ভুলে গেছে ক্লিন করতে, ক্লিন বলতে কি আমাকে চালিয়ে জল দিয়ে বা থিনার দিয়ে চালিয়ে একবার ক্লিন করতে হবে, সেটা ভুলে গেছে, এরকম রেখে দিয়ে চলে গেছে। আর ধরো পেন্টের ভিসকোসিটি বেশি, এই পট লাইফ বেশি আছে, এই কম আছে, সেখানে কি হবে, তো হোসের মধ্যে যে পেন্ট আছে ওখানে শুকিয়ে যাবে, শুকিয়ে যে ওই পুরো হোসটাকে চোখ করে দেবে, তখন আমরা হোসটাকে কিছু করতে পারবো না, রিপ্লেস হবে হোসের। এই জন্য ক্র্যাকো মেশিনের ক্ষেত্রে যেসব জায়গা থেকে পেন্ট যাচ্ছে, পেন্ট পাস হচ্ছে যেসব জায়গা থেকে, সেসব জায়গার কোনো ওয়ারেন্টি নেই। যেমন ডিসপ্লেসমেন্ট পাম্প, ম্যানিফোল্ড, হোস, ড্রেনেজ লাইন, উইপোস, তারপরে হোস কাপলেট, এগুলোর কোনো ওয়ারেন্টি দেওয়া নেই, কারণ এগুলো থেকে পাস হচ্ছে, কারণ ইউজারের ভুলের কারণে এগুলো খারাপ হতে পারে, যার জন্য এর ওয়ারেন্টি কিছু নেই। ওয়ারেন্টি বলতে মাদারবোর্ডে আছে, মোটরের আছে। মেনলি সেল করার পর আমরা 1 বছরের ওয়ারেন্টি দিই, এবার আলাদা আলাদা পার্টসের আলাদা আলাদা ওয়ারেন্টি আছে। ঠিক আছে, মোটর এখনো পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে আমি দেখিনি যে কোনো জায়গায় মোটর খারাপ হয়ে গেছে, কারণ এটা ব্রাশলেস ডিসি মোটর লাগানো আছে, সেই এত সহজে খারাপ হয় না। বন্ধ করুন। যদি অত্যাধিক ফ্ল্যাকচুয়েশন হয় কি হবে, প্রবলেম কি হবে, যদি ফ্ল্যাকচুয়েশন হয় আমাদের ফিল্টারটাকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দিয়ে মাদারবোর্ডটাকে সেভ করবে। তো এখানে যদি ফিল্টার বোর্ড পুড়ে যায় তখন আমাদের সার্ভিসের কিছু থাকে না, জাস্ট রিপ্লেস হবে ওটাকে। ঠিক আছে, আর মেকানিক্যাল প্রবলেমের মধ্যে এগুলোই আছে, সাইট লেভেলের এগুলোই প্রবলেম হয়, এছাড়াও